এই মুহূর্তে মানে বিশৃঙ্খল একটা অবস্থা। পুলিশের সাউন্ড গ্রেনেডও কিন্তু শব্দ আমরা শুনেছি এবং শাহবাগে যে পুলিশের সাথে তাদের মুখোমুখি সংঘর্ষ এবং পুলিশ কিন্তু সাউন্ড গ্রেনেড। দর্শক, যে ভয়টা ছিল শেষমেশ সেটাই হলো। গ্লোবাল পাওয়ার বা বিশ্ব শক্তিরা এখন মোহাম্মদ ইউনূসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে, সোজাসুজি কড়া হুঁশিয়ারি দিয়ে দিয়েছে আমেরিকা এবং রাষ্ট্রপুঞ্জ বা ইউএন। মোহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। তার সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। ইউনূস সরকারের কাছে এখন জবাবদিহি চাওয়া হচ্ছে। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাত থেকে কি তাহলে ক্ষমতা পুরোপুরি ফসকে গেছে? নির্বাচন যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরাসরি নির্বাচন বন্ধ করতে বলছে। ইউনূস নিজেই বিশ্বাস করেন তো যে 12 তারিখে নির্বাচনটা হবে। এই জায়গায় এসে আওয়ামী লীগ প্রশ্নটি সামনে আনা উচিত, সবাই আনছে। আওয়ামী লীগকে ফেরাতেই হবে। আর এই চাপের মুখে ইউনূস সরকার একটি দ্বন্দ্বে পড়ে গেছে। ব্যস্ততম সময় পার করছেন শেখ হাসিনা। কবে দেশে ফিরবেন আবারও নতুন করে কি জানালেন? আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা নির্বাসনে থেকেও ভারতের নয়াদিল্লিতে থেকেও তিনি প্রচন্ড ব্যস্ত সময় পার করছেন। আওয়ামী লীগের সেই ভয়ঙ্কর প্রত্যাবর্তন ফেব্রুয়ারি আগেই তবে সারা দেশে নৌকার মিছিল শুরু হতে যাচ্ছে কাপসে বিরোধী শিবিরে। কাদের গ্রিন সিগন্যালে এগোচ্ছে সব থেকে প্রাচীনতম এই দল আওয়ামী লীগ। 12 তারিখের ভোট পিছিয়ে যাওয়ার কথা এখন জোরে সোরে আলোচনায় আসছে এবং আসছে নির্বাচনে আওয়ামী লীগের অন্তর্ভুক্তির সম্ভাবনা, সেই আলোচনাও খুব জোরে সোরে চলছে। পাগলের মতো সেফ এক্সিট খুঁজতেই হবে ইউনূস এবং তার চেলাদের। ডক্টর ইউনূসের মাঝে চিন্তার ছাপ দিনে দিনে প্রকট হচ্ছে। ডক্টর ইউনূস ভয়ে আছে আওয়ামী লীগকে নিয়ে, যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। কাদের কথায়, কাদের প্রতারণায় ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। এটা ছিল ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভুল। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু চলমান ঘটনাবলী থেকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি, যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন। তো দর্শক, আর দেরি না করে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। যার কাঁধে এই মুহূর্তে পুরো বাংলাদেশের দায়িত্ব, মোহাম্মদ ইউনূস একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, যাকে একজন মসিহা বা ত্রাতা হিসাবে দেখা হচ্ছিল। আজ তিনি চারিদিক থেকে ঘিরে গেছেন। তার সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। দর্শক, যে ভয়টা ছিল শেষমেশ সেটাই হলো। এখন ভারতের পাশাপাশি আমেরিকা ও ইউনাইটেড নেশনসও মোর্চা খুলে দিয়েছে। বাংলাদেশ সরকারের জন্য এটা একটা বিরাট সমস্যা। গ্লোবাল পাওয়ার বা বিশ্ব শক্তিরা এখন মোহাম্মদ ইউনূসের সামনে একেবারে রেড লাইন টেনে দিয়েছে। আর তাদের এই অ্যাকশন সত্যিই দেখার মতো। ভারত এতদিন যা বলে আসছিল সেটাই সত্যি প্রমাণিত হলো। আর পুরো দুনিয়া এখন নয়াদিল্লির অবস্থানের উপর একেবারে শিলমোহর লাগিয়ে দিয়েছে। বর্ডারেও হালচাল শুরু হয়ে গেছে। বাংলাদেশে চলতে থাকা এই উথাল পাতাল এখন এমন এক বিপজ্জনক মোড় নিয়ে নিয়েছে, যার আওয়াজ শুধু এশিয়া নয়, 7 সমুদ্র পার করে নিউ ইয়র্ক আর ওয়াশিংটন পর্যন্ত শোনা যাচ্ছে। এতদিন যাকে শুধু একটা দেশের অভ্যন্তরীণ বিষয় বলে এড়িয়ে যাওয়া হচ্ছিল, হঠাৎ সেই ইস্যুটা বিশ্বের সবচেয়ে বড় পঞ্চায়েতের টেবিলে চলে এসেছে। বাংলাদেশের রাস্তায় আজ যা কিছু হচ্ছে তা বিশ্বের সবচেয়ে শক্তিশালী সংগঠনগুলোর কপালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। তাহলে হঠাৎ কি এমন হলো যে রাতারাতি রাষ্ট্রপুঞ্জ থেকে শুরু করে আমেরিকা পর্যন্ত সবাইকে এত কড়া ভাষায় কথা বলতে হচ্ছে? কিভাবে বাংলাদেশের বিরুদ্ধে এখন ভারতের সাথেও আমেরিকা দলবল নিয়ে নেমে পড়েছে? বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হাত থেকে কি তাহলে ক্ষমতা পুরোপুরি ফসকে গেছে? আর এই পুরো ঘটনায় ভারতের কূটনৈতিক জয় কিভাবে লুকিয়ে আছে? দর্শক, এই প্রতিবেদনে আমরা এই ধামাকাদার খবরের পুরো ইনসাইড স্টোরি আপনাদের বলবো। তো ভিডিওর শেষ পর্যন্ত সাথে থাকুন। আর এই বিষয়ে আপনার কি মতামত তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো আসলে পুরো ব্যাপারটা কি, কেন হঠাৎ ঢাকার সরকার এখন দুনিয়ার নিশানায় চলে এলো? আসুন এই কূটনৈতিক আর গ্রাউন্ড রিয়ালিটির এক একটা জট খুলি। সবার আগে সেই পরিস্থিতিটা বুঝুন যা আন্তর্জাতিক ক্ষোভের জন্ম দিয়েছে। দেখুন, বাংলাদেশে গত কয়েক মাস ধরে যা চলছে তার কারো অজানা নয়। কিন্তু এখন বিষয়টা আর শুধু রাজনৈতিক বিরোধের মধ্যে আটকে নেই। টার্গেট বদলে গেছে, ভিড়ের বা মবের চেহারাও বদলে গেছে। আর সেই ভিড়ের শিকার হচ্ছেন কারা? সেই সব সাধারণ মানুষ যাদের রাজনীতির সাথে কোনো লেনাদেনা নেই। যখন ঢাকার রাস্তায় আইনের শাসন শেষ হতে শুরু করলো, তখন বিশ্ব বুঝতে পারলো যে এই আগুন শুধু একটা দেশের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এখন প্রশ্ন উঠছে, মোহাম্মদ ইউনূসের সরকার, যাদের উপর দুনিয়ার অনেক আশা ছিল, তারা কি পরিস্থিতি সামলাতে ব্যর্থ হচ্ছে? কট্টরপন্থী শক্তিরা কি এখন সরকারের চেয়েও বেশি পাওয়ারফুল হয়ে গেছে? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, আমেরিকা আর রাষ্ট্রপুঞ্জের এই বয়ান কি বাংলাদেশের রাজনীতিতে কোনো বড় ভূমিকম্প আনতে চলেছে? এই সব প্রশ্নের উত্তর আমি এই প্রতিবেদনের পরের অংশে দিচ্ছি। দর্শক, গল্পের সবচেয়ে বড় টুইস্ট তখন এলো যখন রাষ্ট্রপুঞ্জ বা ইউএন তাদের নীরবতা ভাঙল। দেখুন, সাধারণত রাষ্ট্রপুঞ্জ কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে এত জলদি এবং এত কঠোরভাবে নাক গলায় না।
কিন্তু এবার জল মাথার উপর দিয়ে চলে গেছে। ইউএন মহাসচিব অ্যান্তোনিও গুতরেসের মুখপাত্র স্টিফেন ডুজারিক যে বয়ান দিয়েছেন তা কোনো সাধারণ কূটনৈতিক মন্তব্য নয়, বরং একটা কড়া সতর্ক বার্তা। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। দেখুন, কূটনীতির দুনিয়ায় এই শব্দগুলোর ওজন অনেক বেশি। ডুজারিক সোজাসুজি বলেছেন, অন্তর্বর্তী সরকারের এটা দায়িত্ব যে তারা প্রতিটি নাগরিকের সুরক্ষা নিশ্চিত করবে। দর্শক খেয়াল করবেন, এখানে প্রতিটি নাগরিকের উপর জোর দেওয়া হয়েছে, যার সোজা ইঙ্গিত সেই সংখ্যালঘুদের দিকে, যারা গত কিছু সময়ে ক্রমাগত হিংসার শিকার হচ্ছেন। ইউএন পরিষ্কার করে দিয়েছে যে ধর্ম, জাতি বা পরিচয়ের ভিত্তিতে কারো সাথে বৈষম্য করা চলবে না। ঢাকার গদিতে বসা ইউনূস সরকারের জন্য এই বার্তা কোনো বড় ঝটকার চেয়ে কম নয়। ইউএনের মানবাধিকার হাই কমিশনারও এই আগুনে ঘি ঢালার কাজ করে দিয়েছেন। তিনি স্পষ্ট করে দিয়েছেন যে 2026 সালের ফেব্রুয়ারিতে সেখানে নির্বাচন হওয়ার কথা, আর যদি এই পরিস্থিতি চলতে থাকে তাহলে নির্বাচনের কোনো মানেই থাকবে না। অর্থাৎ বিশ্ব এখন বাংলাদেশকে একটা ডেডলাইন আর ওয়ার্নিং দুটোই দিয়ে দিয়েছে। হিংসা এখনই থামাতে হবে, নইলে এর ফলাফল খুব খারাপ হতে পারে। কিন্তু দাঁড়ান, ইউএন তো শুধু শুরু ছিল। আসল ধামাকা তো তখন হলো যখন দুনিয়ার সুপার পাওয়ার আমেরিকাও এই ইস্যুতে চোখ রাঙালো। আমেরিকা, যারা সাধারণত কৌশলগত কারণে দক্ষিণ এশিয়ায় খুব মেপে মেপে কথা বলে, এবার তারাও ভারতের উদ্বেগকে এক প্রকার মৌন সমর্থন দিয়েছে। আমেরিকান হাউস অব রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ তাদের সংসদের নিম্নকক্ষের দুই প্রধান সংসদ রাজা কৃষ্ণমূর্তি এবং সুহাস সুব্রমণিয়াম মোর্চা সামলে নিয়েছেন। দেখুন, এরা কোনো ছোটোখাটো নেতা নন। ওয়াশিংটনের পাওয়ার করিডোরে এদের কথার বেশ ওজন আছে। রাজা কৃষ্ণমূর্তি যে ঘটনার উল্লেখ করেছেন তা যে কোনো মানুষের বুক কাঁপিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তিনি দীপুচন্দ্র দাসের সাথে হওয়া মর্মান্তিক ঘটনার কথা উল্লেখ করে এটাকে মানবাধিকারের গুরুতর লঙ্ঘন বলেছেন। তিনি স্পষ্ট করেছেন, ভিড়ের দ্বারা করা বিচার কোনো বিচার নয়। সুহাস সুব্রমণিয়ামও ঢাকায় সংখ্যালঘুদের উপর হওয়া হামলা নিয়ে গভীর চিন্তা প্রকাশ করেছেন এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। দর্শক, যখন আমেরিকার সংসদরাই এই বয়ান দেন তখন তার মানে পরিষ্কার, আমেরিকান প্রশাসন এখন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নিয়ে একদমই খুশি নন। এটা ভারতের জন্য একটা বিশাল বড় কূটনৈতিক সাফল্য। যে কথা ভারত কাল পর্যন্ত একা বলছিল, আজ আমেরিকার নীতি নির্ধারকরা সেই একই কথার পুনরাবৃত্তি করছেন। যার কাঁধে এই মুহূর্তে পুরো বাংলাদেশের দায়িত্ব, মোহাম্মদ ইউনূস, একজন নোবেল শান্তি পুরস্কার বিজয়ী, যাকে একজন মসিহা বা ত্রাতা হিসাবে দেখা হচ্ছিল। আজ তিনি চারিদিক থেকে ঘিরে গেছেন। তার সরকার এখন 3 দিক থেকে চাপের মুখে। প্রথম, দেশের ভিতরে জ্বলতে থাকা হিংসার আগুন, যা নেভাতে তিনি সম্পূর্ণ ব্যর্থ হচ্ছেন। 2, সংখ্যালঘুদের বাড়তে থাকা নিরাপত্তাহীনতা, যা তার সবাইকে নিয়ে চলার প্রতিশ্রুতির পোল খুলে দিয়েছে। 3, এখন আন্তর্জাতিক চাপ বেড়ে গিয়েছে। যখন ইউএন এবং আমেরিকার মতো পাওয়ার হাউস প্রশ্ন করতে শুরু করে, তখন বুঝে নিন আপনার সম্মান বেকায়দায় পড়েছে। সেই দিন গেছে যখন এসব বিষয়কে ধামাচাপা দেওয়া যেত। আজকের ডিজিটাল যুগে প্রতিটি ছবি, প্রতিটি ভিডিও দুনিয়ার সামনে চলে আসছে। ইউনূস সরকারের কাছে এখন জবাবদিহি চাওয়া হচ্ছে। তাদের বলতে হবে যে যখন ভিড় নিরপরাধ মানুষদের টার্গেট করছিল, তখন তাদের পুলিশ, তাদের প্রশাসন কোথায় ছিল? এই আন্তর্জাতিক চাপ শুধু বিবৃতির মধ্যে সীমাবদ্ধ থাকবে না। আগামী দিনে এর প্রভাব বাংলাদেশের আর্থিক সাহায্য এবং বাণিজ্যিক সম্পর্কের উপরও পড়তে পারে। দর্শক, এটা জিওপলিটিক্সের সেই খেলা যেখানে প্রতিটি পদক্ষেপ খুব ভেবেচিন্তে নেওয়া হয়। আমেরিকার এই মুহূর্তে ভারতের অবস্থানের সাথে দাঁড়ানোটা চীনের কাছেও কিন্তু একটা বড় সংকেত। আমরা জানি চীন সবসময় বাংলাদেশে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করে, কিন্তু বর্তমান পরিস্থিতিতে যখন সেখানে অরাজকতা ছড়াচ্ছে, তখন পশ্চিমী দেশগুলো ভারতকেই এই অঞ্চলে স্থিরতার একমাত্র প্লেয়ার হিসাবে মানছে। আমেরিকা জানে, যদি দক্ষিণ এশিয়ায় শান্তি বজায় রাখতে হয়, তাদের প্রভাব বিস্তার করতে হয়, তবে ভারতের কথাকে উপেক্ষা করা যাবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে এটা বুঝতেই হবে যে তারা কট্টরপন্থীদের চাপে পড়ে দেশ চালাতে পারে না। যদি তারা সাধারণ মানুষের সুরক্ষা নিশ্চিত না করে, তবে 2026-এর নির্বাচন পর্যন্ত তাদের সরকার টিকে থাকবে কিনা তা বলা মুশকিল। এটা ভারতের সফট পাওয়ার বা হার্ড ডিপ্লোম্যাসির একটা দারুণ মিক্সচার, যে আজ দুনিয়ার বড় বড় দেশ সেই ভাষাতেই কথা বলছে যা নয়াদিল্লি বলছে। দর্শক, এই পুরো ঘটনায় আরেকটা দিক আছে যাকে কোনোভাবেই উপেক্ষা করা যায় না। সেটা হলো রাষ্ট্রপুঞ্জের এটা বলা যে শান্তি এবং সুরক্ষিত পরিবেশ জরুরি। এটা প্রমাণ করে যে ওখানকার সিস্টেম বা ব্যবস্থা কতটা ভেঙে পড়েছে। পুলিশ স্টেশনে হামলা, সরকারি বিল্ডিংয়ে আগুন লাগানো, এগুলো কোনো গণতন্ত্রের লক্ষণ নয়, বরং এটা মব রুল বা ভিড়তন্ত্রের লক্ষণ। আজ যখন বিশ্ব জেগে উঠেছে, তখন আশার একটা আলো দেখা দিয়েছে যে হয়তো এবার ওখানকার সরকারের ঘুম ভাঙবে বা জেগে উঠবে এবং কোনো জোরালো পদক্ষেপ নেবে।
প্রধান এবং মৌলিক প্রশ্নটি করি আপনাদের। যদি নির্বাচন নিয়ে বাস্তব কোনো শঙ্কা না থাকে, যদি প্রশাসনিক প্রস্তুতি এগিয়ে যায়, যদি প্রার্থীরা মনোনয়ন জমা দেন, যাচাই বাছাই হয়ে যায়, জোট গঠিত হয়, কার্যালয় খোলে নির্বাচনের, তাহলে রাষ্ট্রের প্রধান বা প্রধান উপদেষ্টা কেন বারবার তারিখ 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 করছেন বলেন তো? বারবার কেন বলছেন যে 12 তারিখেই হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়? কেউ কি তাকে বলেছেন নির্বাচন বন্ধ করতে? কোন উপরের মহল? ইউনুসের তো উপরের মহল আছে, আমরা জানি, তাই না? সাধারণত রাষ্ট্রপ্রধানরা নিশ্চিত বিষয় নিয়ে এভাবে কথা বলেন না। তারা বলেন তখনই যখন নিশ্চিত বিষয়টি নিয়ে বাইরে বা ভেতরে অনিশ্চয়তা ঘুরপাক খায়। ইউনুস নিজেই বিশ্বাস করেন তো যে 12 তারিখে নির্বাচনটা হবে? যে প্রশ্নটা করেছিলাম শুরুতে, তা কিন্তু সরল নয়, বেশ জটিল। কারণ এখানে কেবল একটি নির্বাচনের তারিখ নিয়ে কথা হচ্ছে না, কথা হচ্ছে একটি রাজনৈতিক ট্রানজিশন, ক্ষমতাচ্যুত একটি বৃহৎ রাজনৈতিক শক্তি ও তাদেরকে ফেরানোর জন্য আন্তর্জাতিক চাপ এবং প্রত্যাশা, সহিংসতার স্মৃতি এবং একটি রাষ্ট্রের দখলদারদের সেফ এক্সিটের প্রশ্ন নিয়ে। এই প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসের বারবার একই শব্দ উচ্চারণ, 12 ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, একদিন আগেও নয়, একদিন পরেও নয়, এটাকে শুধু রুটিন আশ্বাস হিসেবে দেখলে মনে হয় পুরো ব্যাপারটা আমরা বুঝতে পারবো না। বরং ইউনুসের এরকম আশঙ্কার পেছনে কারণগুলো খতিয়ে দেখাটা এখন খুবই জরুরি বলে মনে হয়। আমার মনে হয় ইউনুসের এই নির্বাচন নিয়ে অনিশ্চয়তার উৎস একাধিক। প্রথমত, উৎসটি আভ্যন্তরীণ। 2024 সালের কথিত জুলাই অভ্যুত্থানের পর রাষ্ট্র কার্যত একটি ট্রানজিশনাল মুহূর্তে পড়ে। আইন শৃঙ্খলা, প্রশাসন, নিরাপত্তা কাঠামো সবখানে চাপ তৈরি হয়। হাদি হত্যাকাণ্ড, মিডিয়া অফিসে হামলা, শাহবাগ কেন্দ্রিক অবস্থান, নির্বাচনী পরিবেশ ঘোলাটে করার প্রকাশ্য এবং অপ্রকাশ্য হুমকি, আদালতে যাওয়া, এসব মিলিয়ে একটি বার্তা হচ্ছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ বা বিলম্বিত করার চেষ্টা আছে। জনগণ সেটা জানে। সেটা রাষ্ট্রের ভেতর থেকে হোক কিংবা ক্ষমতাচ্যুত শক্তির নেটওয়ার্ক থেকে হোক। ডক্টর ইউনুস নিজেই বলেছেন ক্ষমতাচ্যুত স্বৈরাচারী শাসনের সমর্থকেরা বিপুল অর্থ ব্যয় করছে। অর্থাৎ তিনি নিজে মনে করেন নির্বাচন বানচালের একটি সক্রিয় প্রচেষ্টা চলছে। তার এই বিশ্বাসকে তিনি অস্বীকার করতে পারছেন না। দ্বিতীয় উৎসটি আইনি এবং প্রাতিষ্ঠানিক। নির্বাচনের আগে নির্বাচন স্থগিত চেয়ে একাধিক রিট হয়েছে, এগুলোর বেশিরভাগই খারিজ হয়ে গেছে, কিন্তু প্রতিটি রিট নিজে একটি বার্তা দিচ্ছে যে নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা এখনো থামেনি। এমন পরিস্থিতিতে একজন ট্রানজিশনাল সরকারের প্রধানের কাছে তারিখ শুধু ক্যালেন্ডারের বিষয় নয়, এটি রাষ্ট্রের কর্তৃত্ব প্রদর্শনের মাধ্যমও। 12 তারিখই হবে, এই যে বাক্যটি তিনি বারবার বলছেন, আসলে আদালত, আমলাতন্ত্র, নিরাপত্তা বাহিনী এবং রাজনৈতিক মাঠ সবার জন্য একটি লাল দাগ। এই তারিখটি তিনি বারবার সেই লাল দাগের কথা স্মরণ করছেন। তৃতীয়ত এবং সবচেয়ে সংবেদনশীল উৎসটি আসলে আন্তর্জাতিক। যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য সরাসরি নির্বাচন বন্ধ করতে বলছে, এমন কোনো প্রকাশ্য প্রমাণ নেই, কিন্তু তারা যে অংশগ্রহণমূলক নির্বাচন চাইছে সেটা গোপনও নয়। 5 জন মার্কিন কংগ্রেস সদস্যের চিঠি সেই বাস্তবতার একটি লিখিত রূপ, যেখানে স্পষ্ট উদ্বেগ প্রকাশ করা হয়েছে যে একটি বড় রাজনৈতিক দলের নিষেধাজ্ঞা ভোটারদের বড় অংশকে বঞ্চিত করতে পারে। এটি কোনো নির্বাহী আদেশ নয়, কিন্তু এটি উপেক্ষণীয় নয়, কারণ ডক্টর ইউনুস জানেন তার সরকারের আন্তর্জাতিক বৈধতা নেই। নির্বাচনের উপর নির্ভর করছে তার সেফ এক্সিট এবং নির্বাচনের চরিত্রের উপর নির্ভর করছে ভবিষ্যৎ সরকারের গ্রহণযোগ্যতা। এই জায়গায় এসে আওয়ামী লীগ প্রশ্নটি সামনে আনা উচিত, সবাই আনছে। যুক্তরাষ্ট্র বা যুক্তরাজ্য কেউ প্রকাশ্যে বলছে না, আগেই বললাম যে আওয়ামী লীগকে ফেরাতেই হবে, কিন্তু তারা এটাও বলেনি নিষেধাজ্ঞা ঠিক আছে। তারা প্রশ্ন তুলছে। প্রশ্ন মানেই চাপের নরম সুর, আর এই চাপের মুখে ইউনুস সরকার একটি দ্বন্দ্বে পড়ে গেছে। একদিকে তথাকথিত জুলাই অভ্যুত্থানের নৈতিক ম্যান্ডেট, অন্যদিকে আন্তর্জাতিক অন্তর্ভুক্তিমূলক গণতন্ত্রের প্রত্যাশা। এই দ্বন্দ্ব থেকে জন্ম নিচ্ছে বারবার তারিখ উচ্চারণের মানসিকতা, যেন বলা হচ্ছে আলোচনা, চাপ, প্রশ্ন সব থাকুক, কিন্তু তারিখটা বোধহয় বদলাতে পারবো না বা তারিখটা বদলাবে না, আপনাদের নিশ্চিত করতে চাই। মানে খুব উনি বলছেন, সবাইকেই বলছেন। তাহলে প্রশ্ন হলো যে অ্যালবার্ট গোম্বেস এবং মোরস্ট্যানের সফর কি এ কারণেই? তারা অফিসিয়াল প্রতিনিধি নন যুক্তরাষ্ট্রের বা ট্রাম্প সরকারের, কিন্তু তারা ওই ট্রাম্প সরকারের একটি নীতিবৃত্তের মানুষ। তারা সিদ্ধান্ত নেন না, কিন্তু সিদ্ধান্তের পরিবেশ বোঝেন এবং সেই বোঝাটা তারা গিয়ে ট্রাম্প সরকারকে জানান। তাদের সঙ্গে বৈঠকে ইউনুস আবারও একই কথা বলেছেন, তারিখ বদলাবে না। এটাকে শুধু সৌজন্য বাক্য বলা কঠিন, বরং এটি ছিল একটি সিগন্যালিং। আপনারা যত প্রশ্নই করুন, নির্বাচন আমার লাল রেখা। মানে একই কথা তিনি মার্কিন বিশেষ দূত সার্জিও গোরকেও বলেছিলেন, জাতিসংঘের মহাসচিবকে বলেছিলেন, বিদায়ী মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্সকে বলেছিলেন। অর্থাৎ শ্রোতা বদলালেও তার বাক্য বদলায়নি। এর মানে তিনি শুধু অন্যদের বোঝাচ্ছেন না, তিনি নিজেকেও এটি এই সিদ্ধান্তে আটকে রাখার চেষ্টা করছেন। কেউ না কেউ তো তাকে চাপ দিচ্ছে দিবারাত্রি। এই চাপের কারণে তিনি বারবার একই কথা বলছেন। তার মানে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাখ্যাটা কি? ডক্টর ইউনুসের সরকার জানে নির্বাচন তাদের সেফ এক্সিট। নির্বাচন পিছালে সংস্কারের গভীরতা, সময়ের দ্বন্দ্ব সবকিছু তীব্র হবে। যতদিন যাবে তত নতুন দাবি আসবে, আরো সংস্কার, আরো বিচার, আরো নিষেধাজ্ঞা, নানা কিছু। এই চক্র থেকে বেরোনোর একমাত্র রাস্তা হলো নির্দিষ্ট দিনে নির্বাচন। তাই বারবার তারিখ উচ্চারণ এক ধরনের আত্মনিয়ন্ত্রণও বটে। উনি যেরকম নির্বাচন হবে, নির্বাচন 12 তারিখে হবে, আমার মনে হয় সারাদিন উনি এটাই জব করেন, এবং না হলে যে তার অবস্থা খারাপ হয়ে যাবে, তার পায়ের তলা থেকে মাটি সরে যাবে, তার সেফ এক্সিট সরে যাবে, এই জায়গা তিনি বোধহয় ভুলতে পারছেন না। তার মানে কি তিনি নিজেই তারিখটি নিয়ে সন্দিহান, তারিখটি বিশ্বাস করতে পারছেন না। বরং উল্টোটা বলা যায়, তিনি তারিখটিকে এতটাই বিশ্বাস করতে হয়তো চান যে সেটিকে বারবার উচ্চারণ করে বাস্তবে পরিণত করতে চান। রাজনীতিতে অনেক সময় বিশ্বাস আগে আসে, বাস্তবতা পরে। তার বারবার বলা আসলে এক ধরনের রাজনৈতিক অ্যাক্ট,
যার মাধ্যমে তিনি অনিশ্চয়তাকে কথা দিয়ে চেপে ধরতে চান। হয়তো শঙ্কা নেই, এই কথাটি সত্য নয়। নির্বাচন যে কোনো মুহূর্তে বাতিল হতে পারে। এই তফসিলে নির্বাচন হবে না, সেটা আমার মনে হয়, আমার মতো বাংলাদেশের অনেক সাংবাদিকের মনে হয়, এবং ভোটের মাঠে সাধারণ মানুষ মনে করেন। মানে ভোটাররা আছে সাধারণ মানুষ, কিন্তু প্রার্থীরা তো এখনো ঢাকায়। অনেক প্রার্থী এখনো পর্যন্ত মানে ভোটের ময়দানে কোনো জানি নাই, ফলে উত্তাপ হয়নি। ভোটের ময়দানে প্রস্তুতি আছে, কিন্তু উৎসব নেই। এটাই আসল কারণ প্রশ্নের বা গুজবের বা চাপের। আর সেই প্রশ্নের পাহাড়ের উপর দাঁড়িয়ে ডক্টর ইউনূস একটাই জিনিস ধরে রেখেছেন শক্ত করে, যে 12 তারিখ। তসবিহ জপার মতো যখন তখন যার তার সামনে বলে চলেছেন তিনি এই তারিখটার কথা। প্রশ্ন হলো তার ভয়টা কোথায়? কারা তাকে নির্দেশনা দিচ্ছে 12 তারিখ ভোট না করার? যে তিনি প্রতিদিন কাঁপতে কাঁপতে 12 তারিখ 12 তারিখ 12 তারিখ করছেন, একদিন আগেও না একদিন পরেও না বলছেন। নিজের বিশ্বাস না থাকলে কেবল মানুষ এরকম ভাবে একই কথা বারবার বলে নিজেকেই শোনাতে থাকে। কি ঠিক বলেছি না আমি? আমরা হিসাব করে দেখেছি যে বিএনপির মধ্য থেকে প্রায় তারা 300 আসনে হয়তো মনোনয়ন চূড়ান্ত করেছে। সেখানে 50 থেকে 60 জন আওয়ামী লীগের লোকজনকে মনোনয়ন দেওয়া হয়েছে। তো এটা কিন্তু খুব নর্মাল বিষয় নয়, খুব ছোট বিষয় নয়। এগুলো হচ্ছে রাজনৈতিক একটা সিস্টেম, কালচারে পরিণত হয়ে গেছে। এই এত কিছু হিসাব নিকাশ করার পরেও যতগুলো দেখা যাচ্ছে, নির্বাচন যত ঘনিয়ে আসছে, ডক্টর ইউনূসের মাঝে চিন্তার ছাপ দিনে দিনে প্রখর হচ্ছে। কেমন চিন্তার ছাপ প্রখর হচ্ছে? ডক্টর ইউনূস ভয়ে আছে আওয়ামী লীগকে নিয়ে, যে আমি ভুল সিদ্ধান্ত নিয়েছি। কাদের কথায়, কাদের প্রতারণায় ডক্টর ইউনূস আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিল। এটা ছিল ডক্টর ইউনূসের সবচেয়ে বড় ভুল। আজকে সেই ভুলের মাসুল তাকে দিতে হচ্ছে। একদিকে বিদেশিদের একটা চাপ, কণ্ঠস্বর, রসানল ডক্টর ইউনূসকে চেপে ধরেছে। মনে হচ্ছে আসমান ভেঙে ডক্টর ইউনূসের মাথার উপর পড়ছে। ওই ছোট্ট মাথাটা তিনি নিতে পারছেন না। ওই ছোট্ট মাথার ওই আসমান ভাঙ্গার যে গর্জন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার যে গর্জন, এই গর্জনটুকু সহ্য করতে পারছেন না। আজকে তিনি বেকায়িত দেয়, চরম লেভেলের বিপদে। বুঝতে পারছেন বিষয়টা? অনেকেই তো নির্বাচন নিয়ে ব্যস্ত, এই হিসাবগুলো মিলাননি, কেউ মিলায়নি। কিন্তু আমি যতটুকু পর্যবেক্ষণ করে দেখলাম, যতটুকু রিসার্চ করে দেখলাম, যে সত্যিকার অর্থে ডক্টর ইউনূসের উপর আকাশ ভেঙে পড়ছে। কেন তিনি এমন ভুল সিদ্ধান্ত নিলেন? আওয়ামী লীগকে নিষিদ্ধ করার আগে আমি বারংবার বেশ কিছু কথা বলেছি, যে কোনো একদিন যারা আন্দোলন করছে আজকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, তাদের কোনো দোষ হবে না। তারা কৌশলে সেখান থেকে কেটে চলে যাবে, কিন্তু পুরো দায়ভারটা, পুরো সিস্টেমের ক্ষতিপূরণটা ডক্টর ইউনূসের মাথার উপর এসে পড়বে। বিষয়টা আপনি বুঝতে পারছেন? এখন তাই পড়েছে। বিদেশি মহল থেকে নানান চাপ আসছে আওয়ামী লীগের বিষয়ে। দেখতে পাচ্ছি যে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য, আমেরিকা, পশ্চিমা যে দেশগুলো রয়েছে খুবই প্রেশারাইজ করছে ডক্টর ইউনূসকে। এই বৃদ্ধ বয়সে এসে এত প্রেশার নেওয়াটা তার শরীরের পক্ষেও মোটেও ভালো না। তো এই জন্য তিনি চাইছেন তাড়াহুড়া করে নির্বাচন দেওয়ার জন্য। গত দুদিন আগে একটা বৈঠক হয়েছে দুইজন কূটনৈতিকের সাথে আমেরিকার। তাদের আলোচনার প্রধান যে বিষয় ছিল সেটা হচ্ছে আওয়ামী লীগের নির্বাচন প্রসঙ্গে। ডক্টর ইউনূস তাদেরকে একটা ব্যাখ্যা দিয়েছেন যে তিনি মনে করেছিলেন যে আওয়ামী লীগ হয়তো ক্ষমা চাবেন। এই ক্ষমা চাওয়ার মধ্য দিয়ে একটা রিকনসিলেশন হবে, তাদেরকে নিয়ে একটা তদন্ত কমিশন গঠন করা হবে, এরপরে তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হবে। কিন্তু আওয়ামী লীগ তো নাসর বান্দা, তারা ক্ষমাও চাননি, আর সরকারও তো বলা চলে যে একেবারেই তুখোর লোক বসেছে। আর তিনিও আর আওয়ামী লীগকে ব্যাক করানোর চেষ্টা মনে করেননি। আজকে বিষয়টি এতটাই ক্রিটিক্যাল হয়ে গেছে, এতটাই সেন্সিটিভ হয়ে গেছে যে সরকারের জন্য ওটা বিপদের কারণ হয়ে গেছে। এখন বিদেশি মহল থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগের সমর্থকদেরকে বাদ দিয়ে একটা নির্বাচন হলে সেই নির্বাচন আন্তর্জাতিক মহলে কতটা গ্রহণযোগ্য হবে, কতটা প্রাধান্য পাবে, কতটা ফলপ্রসূ হবে। এই আলোচনাগুলো কিন্তু দিনের পর দিন রাজনীতি মাঠে আসতে শুরু করেছে। আমরা জানি না কতটুকু ফলপ্রসূ হবে, কতটুকু সাকসেস হবে, কতটুকু সফল হবে। তবে হ্যাঁ, রাজনীতির মাঠে একটা বিপর্যয় কিন্তু আমরা অলরেডি দেখতে পাচ্ছি। কেমন বিপর্যয়? আপনি যদি দেখেন যে এই যে বিপর্যয়টা, এই যে রাজনীতির যে একটা সিস্টেমগুলো দেখেন, তাহলে সেখানে কিন্তু আওয়ামী লীগকে বাদ দিয়ে কোনো কিছু করাই সম্ভব নয়, দুষ্কর একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আগামী নির্বাচনের ট্রাম্প কার্ড আওয়ামী লীগ হয়ে গেছে। বিএনপি জামাতের গেম চেঞ্জার হতে পারে আওয়ামী লীগ। বুঝতে পারছেন যে কত বড় একটা অংশ? এটা ছোটখাটো কোনো অংশ নয়, বিশাল বড় একটা অংশ। আর তাদের যে আন্তর্জাতিক অঙ্গনে তাদের যে অভিজ্ঞতা, আন্তর্জাতিক অঙ্গনে যে তাদের যে গ্রহণযোগ্যতা, এটা ডক্টর ইউনূস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। তো দর্শক, দেখলেন আজকের সবগুলো ভিডিও। আর এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছে এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।